হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় দুর্ঘটনার সংখ্যা নিয়ে চলছে যানবাহন। ঠান্ডা তো রাত্রে লাগে, দিনের বেলা তো দুই দিন খুব ঠান্ডা ছিল। কয়টা কম্বল খেতাকা দিয়ে সূর্য মুখ নিন্দে ধরে না, থর করে কাঁপতে নেকসম। কুয়াশার কারণে তাদেরকে দেখা যায় না, অনেক সময় এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। রাজনীতিকদের বিকল্প খোঁজা ক্ষতিকারক, মত ডক্টর আলী রিয়াজের। ৭০ অনুচ্ছেদ সংশোধন ও প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। দেশ রাজনীতিবিদরাই চালাবে, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয়, ক্ষতিকারক বেশি। রাজধানীর মতো নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া। ছুরিকাঘাতে প্রাণ গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর, উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের হাতে এরকম বড় রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল, তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল। খুব সকালে যে সুযোগ পাইয়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে। এই ফুটাতে লোক ওরা হাত দিয়ে টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা গাঁজা। ময়মনসিংহে ডিআইজি অফিসে হট্টগোলের ভিডিও ভাইরাল। পুলিশের দাবি, হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার সুপারিশ ছাত্রদের। কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার পাল্টা অভিযোগ। ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে, এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। চলচ্চিত্র সহ সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। বা জোহর এফডিসিতে জানাজা। পাথর খেকোদের থাবায় নিশ্চিহ্ন সিলেটের ঐতিহ্যবাহী আরেফিন টিলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তুলে নেওয়া হয়েছে শত কোটি টাকার পাথর, হতাশ পরিবেশবাদীরা। রাজধানী বোটানিক্যাল গার্ডেনে গড়ে তোলা হয়েছে গোলাপের বিশাল রাজ্য। এক এক রঙের ফুল এক এক রকম বার্তা দিয়ে নাড়া দেয় মানব মনে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পৌষের মধ্যভাগে শীতের দাপট বেড়েছে সারা দেশে। কনকনে হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপট। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপে উষ্ণতা খোঁজার চেষ্টা ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়েছে 3টি ফেরি। শীতের খবর জানতে চাই। শুরুতেই আমরা নওগাঁয় যুক্ত হচ্ছে সহকর্মী শফিক ছোটনের সাথে। ছোটন, সকাল সকাল শীতের দাপট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এবার আসলে শীতের দ্বিতীয় দাপট বলা চলে এটি, কেননা আমরা দেখেছি যে ডিসেম্বরের শুরুতেই এক দফা শৈত্যপ্রবাহ হয়ে গেছে এবং এটি দ্বিতীয় শৈত্যপ্রবাহ বলা চলে। পৌষের মাঝামাঝি সময়ে এসে একেবারে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে একেবারে নাকাল করে ফেলেছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর শীতল বাতাস। আজকে কিন্তু আবার কয়েকদিনের মধ্যে এই ঘন কুয়াশার দাপটটা সবচেয়ে বেশি। আমরা দেখছি যে সকাল থেকে মানুষ চলাফেরা করছে, একেবারে জুবুথুবু হয়ে পড়েছে এলাকার মানুষ। হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করতে দেখেছি। দারুণ প্রভাব ফেলেছে শীত এবার এই অঞ্চলে, কেননা আপনি জানেন যে এই অঞ্চলে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, তারাই সবচেয়ে বেশি বেকায়দা এবং যারা ছিন্নমূল, যারা শ্রমজীবী মানুষ বা যারা অসহায় মানুষ, তারাই আসলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাদেরকে ঘর থেকে বের না হলে যাদের সংসার চলে না, তাদেরকে বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে এবং নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন অনেক মানুষ। সব মানুষই আসলে এই শীতে নাকাল
নাজেহাল অবস্থায় পড়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে বয়োবৃদ্ধ এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি আসলে এই প্রকৃতি জুড়ে আসলে একটা বিরূপ প্রভাব পড়েছে। যেমন ক্ষেত খামারেও একটা স্থবিরতা নেমে এসেছে। এই অঞ্চলে যে রবি শস্য চাষ হয়েছে সেই চাষবাসে আসলে চাষিরা ফিরতে পারছেন না, এবং আগামী যে ধান রোপণ করবেন চাষিরা সেই কাজগুলোতেও কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে ধান রোপণের জন্য যে চারা বীজতলা তৈরি করা হয়েছে সেই বীজতলাগুলো বেশ সমস্যার সম্মুখীন হয়েছে এবং বীজতলাগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আলু খেতে আসলে নানা রকম রোগবালাইয়ের আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে আসলে এই শীতের কারণে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে, তেমনি প্রভাব পড়েছে ক্ষেত খামারে। সব মিলিয়ে আসলে শীতের যে দাপট সেই দাপটটা আরো কয়েকদিন থাকবে কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত করে আবহাওয়া অফিস বলতে পারছে না। তবে গত কয়েকদিনে অর্থাৎ গত 5 থেকে 7 দিন হচ্ছে এই অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন উঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই অবস্থায় আসলে মানুষের এই ঘর থেকে বের হওয়াটাই কঠিন। কনকনে ঠান্ডা এবং উত্তর থেকে যে ভেসে আসা হিমেল বাতাস, কুয়াশা এবং হাড় কাঁপানো শীত, সেটি আসলে মানুষকে জবুথবু করে ফেলেছে। আমি একটু বলে রাখি যে সকালবেলা কিন্তু ঘন কুয়াশা সেটি বৃষ্টির মতো ঝরে পড়ছে। যদিও বা গতকাল নওগাঁয় আমরা সূর্যের দেখা মিলেছে এবং আজকেও সকালটা মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে সূর্যের দেখা মিলবে, কিন্তু শীতের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু কমছে না। ছোটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শীত কুয়াশায় রাতে আরও বিপর্যস্ত জনজীবন। সব থেকে কাহিল অবস্থা খেটে খাওয়া আর ভাসমান মানুষের। দিনের বেলায় একটু আধটু স্বস্তি থাকলেও প্রতিটি রাত তাদের জন্য অনেক বেশি অস্বস্তির। পাশে নেই কেউ, কমে যায় দৃষ্টিসীমা ও যানবাহনের গতি, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। শীতের রাতের চিত্র আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সন্ধ্যা নামার আগেই উত্তরের প্রকৃতি ঢাকা পড়ে কুয়াশায়। এরপর ঘড়ির কাঁটা যতই এগোয় ততই বাড়তে থাকে তার দাপট। কমে যায় দৃষ্টিসীমা, গতি হারায় যানবাহন, বাড়ে দুর্ঘটনার সংখ্যা। 1 ঘন্টার পথ পাড়ি দিতে লাগে 3 ঘন্টারও বেশি। কাকড়া যারা ধান খেতে থাকার কথা তারা আসতেছে রোডে, লাইট নাই, সাইড লাইট নাই, কুয়াশার কারণে তাদেরকে দেখা যায় না। অনেক সময় এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। যখন আমরা কুয়াশা থাকে না আধা ঘন্টাতে চলে যাই, কিন্তু কুয়াশা হলে অন্তত 1 ঘন্টাও লাগায় যায়। ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছে, কুয়াশায় রাস্তা ঠিকভাবে দেখা যায় না, ড্রাইভার বুঝতে পারতেছে না যে কোথায় গাড়ি কিভাবে চালাতে হবে। কুয়াশার সাথে প্রচণ্ড ঠান্ডা, সাথে শৈত্যপ্রবাহ। এতে সব থেকে বিপাকে ছিন্নমূল ও ভাসমান মানুষ। রাতের বেলা ছন্ন ছাড়া তারা, ওষ্ঠাগত জীবন। বাড়ি ঘর নেই, কিছু নেই, আমরা পাই না কিছু। এই দিনের বেলা বাজারে থাকি, হ্যাঁ, আর রাতের বেলা আসে স্টেশনে ঘুমাই। ঠান্ডা তো রাত্রে লাগে, দিনের বেলা তো 2 দিন খুব ঠান্ডা ছিল। এই গত 2 দিন খুব ঠান্ডা ছিল, কিন্তু বর্তমানে তো আজকে ঠান্ডা কম। আমরা বস্তির থাকি, আমাদের কই কোনো সরকার থাকি তো কোনো পাইনি। ওই টিএন অফিস গেলে দূর সাই সাই করে খেতে দেয়। চলমান শীতে এমন অবস্থা উত্তরের 16 জেলায়। শীতের কাপড় এবং কর্মের অভাবে বাড়ছে কষ্ট। তাদের পাশে দাঁড়াতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ খুবই সামান্য। আমাদেরকে তো টিএনও সাহেবও দেখে না, আমাদের তো সরকারও দেখে না। কারণ আমরা বস্তিবাসী শীতে মরে যাচ্ছে। এখন যদি সরকার আমাদেরকে না দেখে তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা গরিব মানুষ, এলের ধারে থাকি বস্তি। এই যে বাড়ি ঘর আমার ভাঙ্গা চুরে, কই কিছু তো কে পাইলাম না। কয়টা কম্বল খেতা দিয়ে শুইছো, মুখ নিন্দে ধরে না, থর করে কাঁদবে নেকসম। মুখ দেখেন না অবস্থা। প্রতিদিনই নামছে উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সরকারি হিসেবে এই অঞ্চলে দুস্থ মানুষের সংখ্যা 20 লাখের কাছাকাছি। এখন পর্যন্ত কম্বল বরাদ্দ এসেছে মাত্র 3 লাখের মতো। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। উত্তরাঞ্চলের শীতের আরও খবর জানতে চাই। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, গতকাল তো মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে, আজকে আবহাওয়া কেমন দেখছেন? জি দেবাশিস, গতকালকে চেয়ে আজকে অনেকটা হিমেল হাওয়া হ্রাস পেয়েছে। গতকাল যদিও 8 ডিগ্রি ঘরে তাপমাত্রা ওঠানামা করছিল, আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস।
এবং আজকে কিছুটা স্বস্তির খবর আছে যে সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের যে উত্তাপ সেটি ধীরে ধীরে সরাচ্ছে এবং এই সূর্যের উত্তাপকে কাজে লাগিয়ে এই জেলায় যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে, তারা কাজের সন্ধানে বেরিয়েছেন, অনেকে কাজে যোগ দিচ্ছেন, অনেকে যাচ্ছেন। আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে গতকালকের তুলনায় কিছুটা শীতের প্রকোপও কমছে বলে বলা যায়, তবে কুয়াশার পরিচ্ছন্ন পরিবেশ আমরা লক্ষ্য করছি। আর বিশেষ করে যারা হতদরিদ্র আছে তারা কিন্তু তাদের যে কষ্ট সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তারা বলছেন যদি এই মুহূর্তে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। আর উত্তরে হিমেল হওয়ার কারণে মূলত এই জেলার তাপমাত্রা ওঠানামা করে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে কনকনে শীত অনুভূত হয়। আর শীত কিন্তু অনুভূত হওয়া শুরু করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। এই সময়টাতে শিশির বিন্দু পরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে, পাশাপাশি কনকনে শীত অনুভূত হয়। তবে গতকালকের চেয়ে অনেকটা ঘন কুয়াশা কম ছিল এবং সেটি আস্তে আস্তে কেটেও যাচ্ছে এমনটা আমরা দেখছি। আমি কিছুক্ষণ আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে খবর নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গতকালকে এক বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে মারা গেছেন, এমনটি আমরা খবরে পেয়েছি। তবে যতই দিন যাচ্ছে তত এখানে তাপমাত্রার যে পারো সেটা ওঠানামা করছে, শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হবার জন্য। সংবিধানের প্রস্তাবিত সংস্কার রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবেন বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের কোনো বিকল্প খোঁজা ক্ষতিকারক বলেও মত তার। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের বিষয়ে সব পক্ষ একমত হওয়ায় তা সুপারিশ করতে যাচ্ছে কমিশন। এছাড়াও নির্ধারিত সময়ে নির্বাচন, কার্যকর সংসদ, গতিশীল প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রাখার বিষয়েও একমত হয়েছেন তারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বেশ কয়েকটি কমিশন। যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান হোক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ। গেল ৩ মাসে বিভিন্ন রাজনৈতিক দল সহ পেশাজীবীদের সাথে আলোচনা সেরেছে এই কমিশন। তার ভিত্তিতে তৈরি হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। ৭ জানুয়ারি সরকার প্রধানের কাছে তা হস্তান্তর করার কথা। নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা, বিচার ব্যবস্থার উপর হারানো আস্থা ফেরানো, ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার উপায় নিয়ে সুপারিশ থাকছে আলী রিয়াজ কমিশনের। আমাদের রেকমেন্ডেশনগুলোর প্রথম জিনিস হচ্ছে যেন ক্ষমতা এক ব্যক্তির হাতে না যায়। ক্ষমতা যার কাছেই থাকবে সে যেন দায়িত্ব বলে বিবেচনা করে এবং তার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকে। যে নির্বাচনের প্রতি নির্দিষ্ট সময় পরে পরে এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এইটা রিস্টোর করতে হবে। আরেকটা জবাবদিহির জায়গা হচ্ছে সংসদ। তাহলে সংসদ যে কাজ করলো না, তার কমিটিগুলো সেগুলিকে শক্তিশালী করতে হবে। আর সংসদে ফ্লোর ক্রসিং রহিত করার বিধান, ৭০ অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে বলে জানান তিনি। আর্টিকেল 70 কনসেনসাস তৈরি হয়ে গেছে, কিন্তু যে এইভাবে করতে হবে। কনসেনসাস তৈরি হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া যাবে না। এটা রাজনৈতিক দল বলছে, সিভিল সোসাইটি বলছে, ব্যক্তি এসে বলছে, লিখে বলছে, ওয়েবসাইটে বলছে। আমরা যখন প্রশ্ন করছি যে ক্ষমতার ভারসাম্য, এরকম অনেক জায়গায় ঐক্যমত্য আছে। এর আগে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ৩ জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হলেও গত ২ যুগে ক্ষমতায় থেকে তা বাস্তবায়ন করেনি দলগুলো। এমন অবস্থায় এবারে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন নিয়ে সন্দিহান অনেকেই। তবে আস্থা রাখতে চান আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ এমনকি এই গণঅভ্যুত্থানের আগেই সংস্কারের কথা বলতে শুরু করেছে। এই সুপারিশ বাস্তবায়ন করবে রাজনীতিবিদরা। দেশ রাজনীতিবিদরাই চালাবে, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয়, ক্ষতিকারক দেশের। এই রাষ্ট্রবিজ্ঞানীর প্রত্যাশা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখতে পারলে কমবে রাজনৈতিক সংকট। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শুধু রাজধানী না, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। এসব ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া, মোড়ে মোড়ে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ে উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। 12 ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUBর শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। এর 2 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ছুরি মারছে কি মারছে দেখেন না, কোথাও আমরা পার দিছে তো জায়গার ছিল না, বস্তানে সেদিন ওদিকে আমার শীত ছিল, কম বাড়তে অনেক শীত ছিল, কুয়াশা ছিল। তো আসে আমি পরবর্তী আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি। ব্যাগ দেওয়ার পরে জামার লগে 5টা বাস্ত হয়েছে, 2 জনের লোক 5টা হয়েছে, বোঝা গেছে ওর এখান দো পোস্ট, কপালে পোস্ট, আবার আসামিগো হাতের মধ্যে ব্যান্ডেজ আছিল। ওগো হাতে ব্যান্ডেজ। কয়জন ছিল এখানে? আমার ছেলে বলছে 2 জন, কিন্তু পরে ওই যে আসামিদের কথা বোঝা গেল, পিছন দিয়ে একজন দর্শক হয়েছে, বোঝা নাই, মনে করছে ওরেরই 5টা বাস্ত হয়েছে না, আর তোমার স্টেপ করছে ব্লাডও যেতেছে, ওখানে ব্লাড পড়া ছিল যেখানে। জোরালো অনুরোধ যে আপনারা দয়া করে আর কোনো বাবা মায়ের বুক খালি করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সন্তানের অনেক আশা স্বপ্ন ছিল, বাবা মাকে দেখবে, বাবা মার জন্য করবে, দেশের একটা সম্পদ। ভাই হারা হয়ে গেছি, ভাইয়ে রাখতে পারি না। সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখনো বসে আছে, কিন্তু আমি দেখতে পারতেছি না। এখন মনে হয় যে ভাইয়া ভার্সিটি গেছে, কিন্তু আর কোনোদিন ওখান থেকে আসবে না। গত 21 ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ এটি। ওই দিন সকাল 8:30টার দিকে একটি বাইকে করে আসে 2 জন। তাদের হাতে গরু জবাই দেয়া ছুরি। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা। হাতে ছিল চাইনিজ কুড়াল। এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা। এই গেট দিয়ে তারা ঢুকছে, তাদের হাতে এরকম বড় রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল, তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল আর কি। আমার ক্যামেরা যেটা আর কি আমরা ধরা পড়ছে, বাট আমরা আর কি আতঙ্কিত, এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যারা দূর থেকে পার্টিরা আসে মাল নিতে, তারা 2 নম্বর গেটে সকালের নামে খুব সকালে এই যে সুযোগ পাইয়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের মার্কেটের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হইতাছে। আমরা গুটি কয়টা ছিনতাইকারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। ছিনতাইয়ের সব ঘটনা সরজমিনে অনুসন্ধানে নেমে এই মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পায় টিম যমুনা। শহরের ভেতরে এই ভবনই ছিনতাইকারী আর মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। বাইরে নিয়ে যায় আর কেনা বেচা হয় এখান থেকে, মানে এই যে সিনেমার টিকিটের মতো টিকিট কাউন্টার এখানে, মানে এখানে মাদকের কেনা বেচা। এই ফুটাতে লোক ওরা হাত দিয়ে আর টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা, গাঁজা, এবার আরো অন্য কিছু, এগুলি আর কি ওরা এখানে বিক্রি করে। পরিত্যক্ত বিল্ডিং, এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে, অর্থাৎ এই যে হিরোইন, গাঁজা বা ট্যাবলেট, ইয়াবা, এগুলা নিয়ে সব পোলাপান, বহিরাগত কিছু পোলাপান আছে, অত্যাচার করে এবং যত শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে এনে, মোবাইল ছিনিয়ে এনে। নারায়ণগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল 3 ছিনতাইকারী। এদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে। ছিনতাইয়ে যারা জড়িত, আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি, আসামিদেরকে, এবং তাদেরকে আইনানুগভাবে আমরা আদালতে প্রসিকিউট করতেছি। একটাই কথা, কোনো ছিনতাইকারী, কোনো অপরাধী এখানে ছাড় পাবে না। শুধু আশ্বাসের বাণী নয়, নারায়ণগঞ্জবাসীর দাবি একটাই, নিশ্চিত হোক জানমালের নিরাপত্তা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে ছাত্রদের হট্টগোলের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের সাথে ছাত্র প্রতিনিধিদের একাংশের বাদানুবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে আলোচনা সমালোচনা। পুলিশের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার সুপারিশ না শোনায় এমন ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত ছাত্রদের দাবি, রেঞ্জ ডিআইজি দায়িত্ব অবহেলা করছেন। তাই বিভিন্ন দাবি জানাতে ডিআইজির কার্যালয়ে গিয়েছিলেন তারা।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে হট্টগোলের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লোগান দিতে দিতে ডিআইজির কক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বাদ অনুবাদের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত ২৭ ডিসেম্বর শটগান সহ গ্রেফতার করে যৌথ বাহিনী। থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। সে আয়সা বলে তাদেরকে ছেড়ে দিতে হবে। সে আপনার 2টা মামলার এজার নামে আসামি, তার কাছে আওয়াজ পাওয়া গেল কিভাবে আমরা ছেড়ে দিতে পারি? আমি অফিসার হিসেবে তো তাদেরকে ছাড়ার কোনো সুযোগ নাই। তাদের যে জবাবদিহিতা চাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা ছিল, সেটা আমরা প্রথম দিকে ইতিবাচকভাবেই আমরা গ্রহণ করেছি সবাই। কিন্তু যখন তাদের আচরণে বিভিন্ন উদ্ধত্যপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে, তখন আসলে আমাদের কাছে বিষয়টা অন্যভাবে প্রতীয়মান হয়েছে। অভিযোগ, আসামি ছাড়ার সুপারিশ না শোনায় গত ২৮ ডিসেম্বর রেঞ্জ ডিআইজির অফিসে মিছিল নিয়ে প্রবেশ করে একদল শিক্ষার্থী। এ সময় বেশ কিছু দাবি জানায় তারা। মিন্টু কমিশনারকে আর অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো যাবে না। সেই সাথে সাথে তাদের আরও দাবি ছিল যে এই ময়মনসিংহ শহরে সিটি কর্পোরেশনের আওতায় অতীতে যে সমস্ত কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেছে তাদেরকে গ্রেফতার করা যাবে না, এবং ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এদিকে একজন ডিআইজির কক্ষে এমন ঘটনায় হতবাক পুলিশ সহ ময়মনসিংহের সরকারি কর্মকর্তারা। বিভিন্ন অফিসে তারা যায় এবং তাদেরকে তাদের সরকারি কাজে বাধা দেয়। এছাড়া অন্য অনৈতিক কোনো বিষয়ও জড়িত আছে বলে শোনা যায়। তো এগুলো সব তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা। বলছেন ডিআইজি দায়িত্বে অবহেলা করছেন, তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা। সকলে যায়, যাওয়ার পর ওনাকে কি অপরাধে ধরানো হয়েছে সেটার জন্য কোনো রকম তদবির করতে আমরা যাইনি। এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজকে ওনারা এই চেয়ারটি পেয়েছে। তখন আমরা স্যারের রুমে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে কথা বলতেছিলাম, কিন্তু এক পর্যায়ে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল। তখন ওই ভিডিওতে কেন্দ্র করে এটা ওইখানে একটু গোলাটে হয়ে গিয়েছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। পাথর খেকোদের থাবায় নিশ্চিহ্ন সিলেটের হযরত শাহ আরেফিন টিলার মাজার। তুলে নেওয়া হয়েছে শত কোটি টাকার পাথর। এতে নিশ্চিহ্ন মাজারটি, টিকে আছে কেবল কিছু গাছের গুঁড়ি। পট পরিবর্তনের সুযোগে বেপরোয়া চক্রটি। এতে হতাশ পরিবেশবাদীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আহমেদ। এটি কোম্পানিগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলা। শাহ আরেফিনের মাজার নামেও পরিচিত। সরকারি ওয়াকফ স্টেটে ইসি নম্বর ১৭,২১০। গেল জুলাইতে এমনই চিত্র ছিল টিলাটির। আগস্টে পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। শুরু হয় এমন ধ্বংসযজ্ঞ। পুরো মাজার পেটে পুরে নিয়েছেন পাথর খেকোরা। শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাথর তুলে নিশ্চিহ্ন করা হয়েছে কবর। টিকে আছে কেবল মাজারের বড় গাছগুলোর গোড়া। যেখানে না হলেও 1-2 থেকে 2.5 কোটি টাকার পাথর শুধু বেষ্টিত, এবং 2টা মাজার ছিল। আসন ছিল হযরত শাহ আরেফিন শাহ রহমতুল্লাহের ডানি, তার পাশেই ছিল মা বিন্দিয়ার রওজা। কিভাবে চালানো হয়েছে এই ধ্বংসযজ্ঞ, কারা এতে জড়িত, জানালেন এই মাজার পরিচর্যাকারী। সবই জালিয়ার পাড়ের থেকেই এই নেতৃত্ব চলছে, এবং এর ভিতরে কিছু মানুষ আছে মাজার বিরোধী। ইয়াকুব আলী, ইব্রাহিম, আলী হোসেন, মনির, রফিক, খাদেম পরিবার যদি না থাকে এটা ধ্বংস হয় কিভাবে? পরিবেশবাদীরা বলছেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছেন। এতে এই ঐতিহাসিক স্থাপনা বিলীন হয়েছে। এটা দুঃখজনক হলেও আমাদের আজকে এটা দেখতে হচ্ছে যে আমরা সংগ্রাম করেই গিয়েছি, কিন্তু শাহ আরেফিন টিলাও শেষ হয়ে গেছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে এই পৃথিবীকে, এই পরিবেশকে রেখে যাচ্ছি, কি অবস্থায় রেখে যাচ্ছি, এজন্যই আসলে সংরক্ষণ করা উচিত।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় পাথর পরিবহন ঠেকাতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট, টিলায় বাড়ানো হয়েছে টহল। পুলিশ দেখেই পালাতে দেখা যায় পাথর খেকোদের। কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করেছি তারা যাতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, তারাও আমাদেরকে অনেক হেল্প করছেন এই বিষয়ে। ক্রাশিং মিল যেগুলো আছে তাদেরকে আমরা নিয়ে বসেছিলাম, তাদেরকে আমরা বলেছি তারা যাতে স্থানীয় কোনো পাথর না ভাঙে এবং ক্রাশিং মিলগুলোকে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে ভারত থেকে আমদানিকৃত যে পাথর আছে সেগুলো যাতে তারা তাদের আওতায় নিয়ে রাখে, স্থানীয় পাথর যাতে তারা না নেয়। হযরত শাহজালালের সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার একজন শাহ আরেফিন প্রায় ৭০০ বছর আগে কোম্পানিগঞ্জের এই টিলায় বিশ্রামের জন্য আস্তানা গেড়েছিলেন তিনি। সবশেষ গত ৪ মাসেই ধ্বংসলীলায় পরিণত হয়েছে শাহ আরেফিন টিলা মাজার। এখন প্রায় নিশ্চিহ্ন মাজার এবং এর স্থাপনা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, শাহ আরেফিন টিলা, সিলেট। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শুক্রবার দিবাগত রাতে BSMMUতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা। আজ বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে তার দীর্ঘদিনের কর্মস্থল FDCতে। সহকর্মী চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দা কাঁপানো নায়িকা অঞ্জনা রহমান। চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই মারা যান বর্ষিয়ান এই অভিনেত্রী। মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। এ সময় হাসপাতালেই আবেগ আপ্লুত হয়ে পড়েন সকলেই। আমরা পৌঁছাতে পারি না, জয় ফোন করে বললো তোমরা ব্যাক করো ভাই, দিদি নাই। মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না। দিদি যে কী ছিল আমাদের মাঝখানে, আমার মনে এমন একজন মানুষ নাই যে তাকে ভালোবাসে না এবং সে ভালোবাসতো না। FDCতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয় সেটা হচ্ছে অঞ্জনা আপু। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর জানান, তার স্বজনদের সাথে আলোচনা করেই শনিবার বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDCতেই তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পরিবারের সিদ্ধান্তেই দাফন করা হবে এই গুণী অভিনেত্রীকে। এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয়, শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দরের একটা মানুষ হারিয়েছে, অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে। অসুস্থ হওয়ার পর জানার পর উনি হয় একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ, এখন মনে হয় যে আর্টিস্টরা চায় না যে অসুস্থতার কথা ফোকাসে আনতে। তো আমরা অনেক পরে জেনেছি, জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটে ক্ষেত থেকে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 1.5 থেকে 2 টাকা দরে। কৃষক বলছে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকে জমিতেই নষ্ট করে ফেলেছেন ফসল। কৃষি অধিদপ্তর বলছে মৌসুমের মাঝামাঝিতে সরবরাহ বাড়লেও চাহিদা বাড়েনি, তাই কমে গেছে দাম। দাম নাই, ওই লেবার টেবার নিয়ে এই যে কবি এলে কবি আবাদ করে এলে, হ্যাঁ এইবারে কবির আবাদ শেষ, আর কবির আবাদ করবেন নই। কবি গুলা নিবে লাগছে না, এই যে এইভাবে টুকরা টুকরা করতেছি, কিন্তু বুঝলে আমাদের জঙ্গল ছাড়া হওয়া লাগছে। ফুলকপির দাম পড়ে যাওয়ায় হতাশা, কৃষকরা খেতেই নষ্ট করে ফেলছেন ফসল।
মৌসুমের শুরুতে লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ফুলকপি বোঝাই 10 থেকে 12টি ট্রাক ঢাকায় আসত। কাউরান বাজার সহ দেশের বিভিন্ন সবজির আড়তে চাহিদাও ছিল ভরপুর। প্রতি পিস বিক্রি হতো 20 থেকে 25 টাকায়। সেখানে সপ্তাহখানেক ধরে ফুলকপির দাম নেমেছে 1.5 থেকে 2 টাকায়। কবি নেওয়াইয়া লোক নাই, কৃষক এবার মাঠে মরে গেল। উত্তরবঙ্গের কবি জমিতেই আমরা ট্রাক দিয়ে টান দিচ্ছি, চাষ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, তাছাড়া আর উপায় নাই। ট্রাক ভাড়ায় ওঠে না, ঢাকা নিয়ে গেলে ট্রাক ভাড়ায় ওঠে না। কবি কিনে নিলাম 800 টাকা প্যাকেট, আর সে কবি বর্তমান বিক্রি হচ্ছে 2 টাকা পিস। আগে পাইতো 20 টাকা, 22 টাকা, 19 টাকা গৃহস্থ পাইতো, আর এখন 2 টাকার উপরে পায় না। আর এই 2 টাকা দিয়ে যে মহাজনের ঘর কবি কিনে কারণ বাজার, ঢাকা কারণ বাজার পাঠে দেয়, তারপরও মনে করেন মহাজনের ঘরে লস। আজকে যে গাড়ি পাঠাইছে ওটা সদ্যে শেষ, মানে গাড়ির টাকা বাইরে থেকে দিছে। কৃষি অধিদপ্তরের কাছেও এই সমস্যার কোনো সমাধান নেই। এই মৌসুমে কৃষকদের অন্য সবজি আবাদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। মাঝামাঝি সময় যখন, অর্থাৎ সিজনে, মানে যখন সবাই করে, তখন কিন্তু বাজারে কি আপনার সাপ্লাইটা বেড়ে যায়। সাপ্লাই বেড়ে গেলেই তো আপনার চাহিদা তো আগে মানে অ্যাজ ইউজুয়াল থাকে, চাহিদা তো হুট করে বাড়ে না। মাঝখানে এই যে 15 টাকা বা 20 টাকার যে গ্যাপটা, এটা কিন্তু ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। প্রতি পিস ফুলকপি উৎপাদনে কৃষকের খরচ পড়েছে 8 থেকে 10 টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জুলাই বিপ্লবের থিমে সাজানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। উৎসর্গ করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের। মেলায় তরুণদের জন্য করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। তুলে ধরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গৌরব গাথা। শহীদ মীর মুগ্ধ ও আবু সাইদ কর্নার সহ জুলাই বিপ্লব ও 36 জুলাই স্কয়ারের প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের দর্শনার্থীরা। রাজধানীর পূর্বাচলে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। এবারের আয়োজনে 24শে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হয়েছে নতুনত্ব। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে করা হয়েছে আলাদা ইউথ প্যাভিলিয়ন। রয়েছে শহীদ মীর মুগ্ধ এবং আবু সাইদ কর্নার সহ জুলাই বিপ্লব এবং 36 জুলাই স্কয়ার। এখানে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের দর্শনার্থীরা। তরুণরা এই বাণিজ্য মেলায় আসুক, নতুন বাংলাদেশের নতুন বাণিজ্য মেলায় আসা, তাদের যেই চেতনা সেটা উদযাপিত হোক। আশা করি যে দীর্ঘদিন এভাবে কাজ করলে দেশে দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং পরের প্রজন্ম যাতে এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা আমাদের। তরুণরা যেভাবে আমাদের নতুন বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাইছে, তো তার সম্পূর্ণটাই আমাদের এই মেলাতে আসলে সবাই মানে উপভোগ করতে পারবে। জুলাই বিপ্লবের থিমে সাজানো এবারের আসরকে ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে শিক্ষার্থী এবং তরুণদের মাঝে। বলছেন 24-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে চিত্রাঙ্কন, ডিজিটাল বুক, ফটো ফ্রেম আয়োজন এক অনবদ্য পরিকল্পনা। আমরা যারা যুবকরা আছি এবং যারা বয়স্করা আছি, সকল মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারবে, সচেতন হতে পারবে, অবগত হতে পারবে যে না, একটা আন্দোলনের মাধ্যমে দেশটা পরিবর্তন হয়েছে। আমাদের তরুণদেরকে আরো উৎসাহিত করার জন্য এখানে কিছু আপনার সিনারি রাখা হয়েছে, যেগুলো দেখে আসলে আমার ভালো লাগছে। তরুণ হিসাবে এটা সবার জন্য উপভোগ্য, সবাই নতুন কিছু শিখতে পারবে, নিজের দেশ সম্পর্কে জানতে পারবে। আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, প্রতি বছরই মেলায় বৈচিত্র্য আনতে থিম নতুনভাবে সাজানো হয়। তরুণরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। 24শে জুলাই বিপ্লব এদেশের এক মহান অধ্যায়। এসব চিন্তাধারা থেকে শহীদদের সম্মানিত করতেই এমন আয়োজন। তাদেরকে আমরা স্মরণ করে আমরা জুলাই এটা আমরা করেছি ইউথ প্যাভিলিয়ন, তরুণদেরকে ঘিরে 36 চত্বর, জুলাই চত্বর, পুরো আমাদের জুলাই ঘটনার একটা ধারাবাহিকতাকে তুলে ধরে আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা এবং আমাদের ছেলে তারুণ্যের যে শক্তি আমাদের কোথায় নিয়ে যেতে পারে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস এটা অনেক তরুণ সমাজকে এটা উৎসাহিত করবে নতুনভাবে নতুন দেশকে চিনতে বা নতুন দেশকে তারা নতুনভাবে ভাবতে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা আর ছুটির দিন রাত 10টা পর্যন্ত খোলা থাকছে বাণিজ্য মেলার প্রবেশ পথ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। প্রায় 1 যুগ বন্ধ থাকার পর উন্মুক্ত হলো চট্টগ্রামের জাতিসংঘ পার্ক। এটি নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান। বন্দরনগরীর কেন্দ্রস্থলে 69 একর আয়তনের উদ্যানটি আধুনিকায়নের পর পেয়েছে দৃষ্টিনন্দন রূপ। এর আগে এটির ভেতর সুইমিং পুল নির্মাণের নামে গচ্চা গেছে 5 কোটি টাকা।
পাঁচলাইশ আবাসিকের ভেতর দৃষ্টিনন্দন এই জাতিসংঘ পার্ক নজর কাড়ে সবার। প্রায় 12 কোটি 62 লাখ টাকা ব্যয়ে এটির আধুনিকায়ন কাজ 2024 সালের প্রথম দিকে শেষ হলেও সবার জন্য উন্মুক্ত হলো 1 বছর পর। প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং সাপ্তাহিক বন্ধ থাকবে বুধবার। ঘাসগুলো এখনো আগের ইয়ার মতো হয়নি, যতটুকু দরকার অতটুকু হয়নি, আর বেঞ্চগুলো আরেকটু বাড়ালে ভালো হয়। প্রায় 1 যুগ ধরে এই পার্ক নিয়ে জটিলতার শেষ নেই। 2012 সালে পার্কের ভেতর 5 কোটি টাকায় 2টি সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণ, পরে আবার তা ভেঙে ফেলা ইজারা নিয়ে সিটি কর্পোরেশন ও গণপূর্ত বিভাগের দ্বন্দ্বে দীর্ঘদিন পরিত্যক্ত পড়েছিল। অবশেষে আধুনিকায়নের পর পেয়েছে নতুন রূপ। আমাদের যারা ছেলে মেয়েরা আছে তারা বিনোদন করতে পারবে। আসলে এরকম পার্ক চট্টগ্রামের ভিতরে খুবই দরকার। ভাবলাম কোনো একটা পার্কে টার্কে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করে নিয়ে আসি বাচ্চাদেরকে। আমরা একটু বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করব, ওদেরকেও হাসি খুশি রাখবো, এই আর কি। সরকারি অর্থে নির্মিত এখানে প্রবেশাধিকার সংরক্ষিত চেয়ে অর্থাৎ বাইরের মানুষের প্রবেশ বন্ধে মন্ত্রণালয়ে চিঠি দেয় পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে সৃষ্টি হয় নতুন জটিলতা। এখানে পরিবেশ যাতে দূষণ না হয়, এখানে যাতে কোনো আড্ডাবাজি না হয়, কারণ বাইরের লোকজন ঢুকলে আমরা বুঝবো না কে কোথাকার, কার পরিচয় কি। এই মুহূর্তে আমরা সবার জন্যই ওপেন রাখছি। যদি কালক্রমে দেখা যায় যে এটা বিভিন্ন সোসাইটির মধ্যে একটা সংঘাতের জায়গা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হয়তো অবশ্যই চিন্তা করতে হবে। অবশেষে শুক্রবার পার্কটি উন্মুক্ত করার পর পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। নতুন নাম দেয়া হয়েছে জুলাই স্মৃতি উদ্যান। উদ্যানের জায়গাটা তো উন্মুক্ত হওয়ার জন্যই, কারো গোষ্ঠীর ব্যবহারের জন্য না, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা যেন মানুষ যেতে পারে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গোলাপ থেকে গোলাপি রং নাকি গোলাপি রং থেকে গোলাপের নাম, থাক না এই দ্বন্দ্ব, বরং আজ হারাই গোলাপের স্নিগ্ধতায়, শুভ্রতায় আর সৌরভে। কাঁটা ভরা শরীরের আড়ালে যে ফুল পরম সুন্দরের কথা বলে, চলুন ডুব মারি সেই গোলাপ রাজ্যে। এই রাজধানীর বুকেই বোটানিক্যাল গার্ডেনের 6 একর জুড়ে গোলাপের সব রং যেন বিলিয়ে দিতে চায় প্রশান্তি, ডাকছে আমাকে আপনাকে। সেই গোলাপ বাগানের স্নিগ্ধ শুভ্র আমন্ত্রণের গল্প শোনাবেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ভালোবাসা আর গোলাপের যোগাযোগ চিরস্থায়ী। যেখানে ভালোবাসার প্রকাশ জানান দিতে রক্তিম গোলাপকে খুঁজে নেয় মানুষ। বলতে পারেন ভালোবাসার এক নীরব প্রকাশের নাম গোলাপের স্নিগ্ধতা আর সৌরভ। আমাদের ছোট্ট জীবনটাও কিন্তু গোলাপের মতোই, কখনো আনন্দচিত্রে ভরা, কখনো বা কাঁটাযুক্ত ভালোবাসা। গোলাপের কাঁটাকে ছাড়িয়ে যেমন তার সুন্দরের জয় হয়, তেমনি জীবনও সব বাধা পেরিয়ে চলার আহ্বান জানায়। মনে প্রশান্তি আনা এমন হাজারো গোলাপের দেখা মিলবে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে। বৈচিত্র্যময় গোলাপের এই আয়োজনে লাল গোলাপটি রোমান্টিকতায় অধিকারের জানান দিচ্ছে। হলুদ গোলাপ ডেকে যাচ্ছে বন্ধুত্বের শক্তিকে। আবার প্রশংসার জন্য থাকছে কমলা গোলাপ। রং বদলে গোলাপ কেবলই সুন্দরের আহ্বান জানিয়ে মানব মনে নাড়া দেয়। বোটানিক্যাল গার্ডেনেই সাদা শুভ্র গোলাপে খুঁজে পাবেন শুদ্ধতার কাব্য। মানুষের চোখকে নিঃসন্দেহে দেবে আধ্যাত্মিক পরিপূর্ণতা। মোট 6 একর জুড়ে তৈরি বোটানিক্যাল গার্ডেনের 2টি বাগানে 20 জন মালি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোলাপে প্রাণের সঞ্চার করতে। ওই গাছের ডাল কেটে প্রতিটি বেডের মধ্যে ওই ঘাস পরিষ্কার করে এই মিশ্রিত সার মিশ্রিত মাটিগুলি দিই এবং মাটিগুলি কোদাল দিয়ে কুপাইয়া এই মাটিগুলি গোড়া মাটির সাথে মিশিয়ে দিই। জাতীয় যে ফুলগুলো আমাদের বিভিন্ন প্রজাতির, এখান থেকে বাট সংগ্রহ করে
এই জঙ্গলিতে স্থাপন করা হয়, জঙ্গলিতে স্থাপন করে তার আমাদের এই বিভিন্ন প্রজাতির যে গাছগুলা এগুলো আমাদের সৃষ্টি করা হয়। শুধু গোলাপ ফুল চাষ নয়, বিলুপ্ত প্রজাতিগুলো সংরক্ষণ করতে কাজ করে যাচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান। বৈচিত্র্য যেটা, সেই বৈচিত্র্যের দিক থেকে এটা কিন্তু ইউনিক একটা গোলাপ বাগান। ছোট্ট একটা জিও ব্যাগের মধ্যে আমরা চারাটা উত্তোলন করি, সেটি 80 টাকা পড়বে এবং যদি কেউ টব সহ নিতে চায় তাহলে সেক্ষেত্রে টবের দামটা এখানে অ্যাড হবে। সুস্থ সবল চারা পাবে এবং ভালো উন্নত প্রজাতির চারা পাবে, ভালো চারা পাবে। কারণ এখানকার বাগানমালিরা এরা কিন্তু দীর্ঘ সময়ের অভিজ্ঞ এবং এরা যে চারাগুলো প্রতিনিয়ত উত্তোলন করে এগুলো কিন্তু খুবই টেকসই এবং খুবই সুস্থ সবল চারা হয়ে থাকে সাধারণত। অসম প্রতিযোগিতার দৌড়ে থাকা মানুষগুলোর জন্য একখণ্ড শীতল ভালোবাসার পরশ নিয়ে অপেক্ষা করছে বোটানিক্যাল গার্ডেনের এই গোলাপ বাগান, যেন গোলাপের আভায় উষ্ণ অভ্যর্থনা জানাবে দর্শনার্থীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাওয়ার কথা গত সপ্তাহেই জানানো হয়েছে, এর বাইরে আর কিছু বলার নেই তাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে তুরস্কের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে ভারতের এই মুখপাত্র জানান, প্রতিবেশীদের সব পদক্ষেপের উপরই নজর রাখে ভারত। নয়াদিল্লি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায় বলেও জানান তিনি। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই আমরা। প্রতিবেশীদের সব ধরনের তৎপরতার উপর নজর রাখে ভারত। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী মাইক জনসন। শুক্রবার নানা নাটকে তারপর 2 দফা ভোটাভুটি শেষে বিজয়ী হন তিনি। প্রথম দফায় 216 ভোট পেয়েছিলেন তিনি। নির্বাচিত হতে প্রয়োজন ছিল 218 জনের সমর্থন। রিপাবলিকান 3 আইন প্রণেতা জনসনকে সমর্থন দেননি। ডেমোক্রেট প্রার্থী হাকিম জেফ্রিস পেয়েছিলেন 215 ভোট। পরে অবশ্য আরও 2 রিপাবলিকানের সমর্থন নিয়ে স্পিকার নির্বাচিত হন জনসন। প্রতিনিধি পরিষদে লুইজিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করছেন জনসন। এর আগে তিনি 2023 সালের অক্টোবরে স্পিকার নির্বাচিত হয়েছিলেন। সিরিয়ায় নির্মিত ইরানের ভূগর্ভস্থ মিসাইল উৎপাদন কেন্দ্র বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাস আগেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। আইডিএফের অভিযোগ, হিজবুল্লাহকে দূরপাল্লার শক্তিশালী মিসাইল সরবরাহ করতেই বাশারের সহযোগিতায় প্ল্যান্টটি স্থাপন করেছিল তেহরান। মাত্র 3 ঘন্টার মধ্যে অভিযান শেষ করে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মাসিয়াফ অঞ্চল, যেখানে পাহাড়ের 70 থেকে 130 মিটার গভীরে মিসাইল উৎপাদনের সুবিশাল কেন্দ্রটি তৈরি করে ইরান। আইডিএফের অভিযোগ, হিজবুল্লাহকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সরবরাহ করতে 2017 সালে ডিপ লেয়ার নামে বানানো হয়েছিল প্ল্যান্টটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়াকে দেয়ার পাশাপাশি এখানে নিজেদের জন্য মিসাইল উৎপাদন করত তেহরান। আইডিএফ জানায়, বাশার আল আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় গত 8 সেপ্টেম্বর ডিপ লেয়ার প্ল্যান্টটিতে অভিযান চালানো হয়। সম্প্রতি এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী প্ল্যান্টটিতে 3টি দরজা ছিল। একটি মিসাইল তৈরির কাঁচামাল আনার জন্য, দ্বিতীয়টি তৈরি মিসাইলগুলো বের করার জন্য এবং অপরটি অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত হতো। এছাড়া 16টি কক্ষে চলত রকেটের জ্বালানি মিশ্রণ, মিসাইলের কাঠামো তৈরি এবং রং করার কাজ। অপারেশন মেনি ওয়েজ নামের এই দুর্ধর্ষ অভিযান শেষ হয় মাত্র 3 ঘন্টায়। আইডিএফের জরিপ বলে, বছরে 100 থেকে 300 মিসাইল তৈরির পরিকল্পনা ছিল ইরানের, যেগুলো 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। তেহরানের অর্থায়নে নির্মিত ডিপ লেয়ারে হামলার পরিকল্পনা 2017 সাল থেকেই করছিল তেল আবিব। এই জটিল অভিযান পরিচালনায় ইসরায়েলের এলিট ফোর্সের 120 কমান্ডো অংশ নিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। 8 সেপ্টেম্বর ভারী অস্ত্র বহনকারী হেলিকপ্টার, ফাইটার জেট, ড্রোন সহ সিরিয়ার মাসিয়াফ অঞ্চলের দিকে যাত্রা শুরু করে আইডিএফ সেনারা। দেশটির রাডার ফাঁকি দিতে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। মাসিয়াফ অভিযানের মূল উদ্দেশ্য গোপন রাখতে সিরিয়ার অন্যান্য জায়গায় হামলা চালিয়ে আসাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে আইডিএফ।
গোয়েন্দা বিভাগের সংগৃহীত তথ্যে ডিপ লেয়ারের ভেতরের নকশা আগে থেকেই হাতিয়ে নেয় আইডিএফ। প্ল্যান্টের ভারী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। গুরুত্বপূর্ণ যন্ত্রে বসানো হয় ৬৬০ পাউন্ড ওজনের দূরনিয়ন্ত্রক বিস্ফোরক। বাইরে বেরিয়ে ঘটানো হয় বিস্ফোরণটি। এর মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে সেনারা। নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পুরো অভিযান শেষ করেছে ইসরায়েল, যা ঘুণাক্ষরেও টের পাননি বাশার আল আসাদ। সিরিয়ার অভ্যন্তরে সাহসিকতা ও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করায় সেনাদের সেলুট জানাই। ইরানের অস্ত্রশক্তি বৃদ্ধি প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এই অভিযান আমাদের সাহসিকতার প্রমাণ। নিজেদের রক্ষা করতে আমরা শত্রুপক্ষের সীমানায়ও প্রবেশ করতে পারি। ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার এবং সিরিয়ার পশ্চিম উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে কৌশলগত অবস্থানে ডিপ লেয়ার তৈরি করেছিল ইরান। অস্ত্রবাহী গাড়ি বহরে ইসরায়েলি হামলা এড়াতে যার কার্যক্রম পরিচালিত হতো মাটির নিচ থেকে। রাস্তা ব্যবহার না করে সরাসরি সিরিয়ার সীমান্ত থেকেই মিসাইল নেওয়ার পরিকল্পনা ছিল হিজবুল্লাহর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।